রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জোশু ভাই, আমি রাকিব। আমি এই মুহূর্তে সৌদির প্রবাসী। আমার দেশের বাড়ি ময়মনসিংহ। ভৌতিক দুনিয়ায় পাঠানো এটা আমার প্রথম ঘটনা। ভাই, ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। এই ঘটনাটি এর আগে কোথাও প্রচার হয়নি। ঘটনাটি সুলাইমান জিনের ঘটনা। ঘটনাটি আমার দাদার কাছ থেকে পেয়েছিলাম। আমার দাদা ওসমান দাদা, তিনি একসময় কবিরাজি করতেন, যদিও এখন আর কবিরাজি করেন না। আমি কোনো এক রাতে ওসমান দাদার কাছে গিয়েছিলাম ঘটনার সংগ্রহের জন্য, এবং তিনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। বলছেন আমার দাদা ওসমান দাদা। নাদি ভাই, আমার নাম তো মোটামুটি জানো, আমার নাম ওসমান। গ্রামের মানুষ আমাকে হুজুর বলে ডাকে, কেউ কেউ আবার কবিরাজও বলে ডাকে। বয়স আমার প্রায় কত হবে তুমি তো জানো, 80-র কাছাকাছি। চোখে ঝাপসা দেখি, হাড়ে খড়খড় শব্দ হয়, তবুও এই বুড়ো বয়সের শরীরটা এখনো গ্রামের মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করি। আমার জীবনটা শুধু ঝাড় ফুঁক আর তাবিজ কবজের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি দেখেছি এমন কিছু যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। আজ তোমাকে বলবো আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর ঘটনা। এই গল্পে আছে আমার বন্ধু সুলাইমান জিন। হ্যাঁ, তো ঠিকই শুনছো, সুলাইমান জিন। এই জিন রাজ্যের বাদশা সুলাইমান, কিন্তু সে কিন্তু কোনো সাধারণ জিন নয়। তার কথা বলার আগে ষোড়শী ঘটনা, যেটা আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিন ছিল। এটা কোন এক বর্ষাকালের কথা। আমার গ্রাম ধানখালি, ছোট্ট একটি গ্রাম, চারপাশে ধান ক্ষেত, এর মাঝে মাঝে বাঁশঝাড়। আমার বাড়িটা গ্রামের একদম এক প্রান্তে ছিল, একটা পুরনো আম গাছের নিচে। বাড়ির পেছনে ছোট্ট একটা পুকুর, সেখানে রাতের বেলা ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার শব্দ শোনা যায়। এক অদ্ভুত পরিবেশে তৈরি করে। সেদিন সন্ধ্যা নামছিল, আকাশ ঘন কালো মেঘ ডেকেছিল, আর মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। আমি আমার ঘরের বারান্দায় বসেছিলাম, হাতে একটা তামাকের কলকি। তখনই শুনলাম কে যেন আমার নাম ধরে ডাকছে, ওসমান হুজুর, ও হুজুর। কণ্ঠটা যেন কাঁপছিল, যেন ভয় আর দুঃখে মিশে একাকার অবস্থা। আমি কলকিটা ডাবিয়ে বারান্দার রেলিং এ ধরে রীতিমতো উঠতে লাগলাম। অন্ধকারের ছায়া মূর্তিটা এগিয়ে আসছে। লোকটা হাঁটার ভঙ্গি দেখে মনে হলো সে যেন জোর করে নিজেকে টেনে টেনে আনছে। বললাম, কে ওখানে? লোকটা কাছে এসে দাঁড়ালো। বয়সে আমার চেয়ে কিছুটা ছোট হবে, তবে তার চেহারা দেখে মনে হলো সে বহু বছরের কষ্ট আর দুঃখ বই বেড়াচ্ছে। তার চোখ রীতিমতো ডুবে গেছে, মুখে দাড়ি গো ফুসকো ফুসকো, আর হাত পা যেন কঙ্কালের মতো। সে আমার কাছে এসে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলল, হুজুর, হুজুর, আমাদেরকে বাঁচান হুজুর, আমার মেয়েটাকে বাঁচান, আমি আর পারছি না হুজুর। আমি তাকে ভেতর নিয়ে এলাম। ঘরের একটা কোণে তেলের ল্যাম্প জ্বলছিল, তার আলোয় লোকটা মুখ আরো বেশি ভয়াবহ লাগছিল। আমি তাকে বসতে বলে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই? শান্ত হয়ে বলো তো কি হয়েছে? লোকটা কাঁদতে কাঁদতে বলা শুরু করলো। তার নাম বদরুল, পাশের গ্রাম কালীগঞ্জের বাসিন্দা। তার কথাগুলো শুনে আমার শির দাঁড়াতে রীতিমতো ঠান্ডা স্রোত বয়ে গেল। সে বলল তার পরিবারের উপরে একটা ভয়ঙ্কর জিনের আক্রমণ হয়েছে। প্রথমে তার স্ত্রীকে জিনের আক্রমণ করে। রাতের বেলা তার স্ত্রী হঠাৎ করে চিৎকার করে উঠেছিল। বদরুল ছুটে গিয়ে দেখেছে তার স্ত্রীর শরীর থেকে রক্ত ঝরছে, আর তার বুকের কাছে এক গভীর ক্ষত, কিন্তু কোনো অস্ত্র বা ছুরির চিহ্ন নেই। বদরুল বলল, হুজুর, আমি দেখলাম তার কলিজা কেউ যেন খুঁড়ে বের করে নিয়েছে হুজুর। আমার বউয়ের চোখের সামনে রীতিমতো মরে গেল, আমি কিছুই করতে পারলাম না হুজুর। এরপর জিনটা তার ছোট ছেলের পিছনে লেগেছে। এবার বদরুলের ভাষ্য মতে যেটা তার ছোট ছেলের পেছনে লাগলো।
ছেলেটার বয়স ছিল মাত্র 10 বছর। কয়েকদিনের মধ্যে ছেলেটা অদ্ভুত আচরণ করতে শুরু করলো। রাতের বেলা হঠাৎ হাসতে থাকতো, কখনো কখনো মাটিতে শুয়ে শরীর মুচড়াতো। একদিন সকালে বদরুল দেখলো তার ছেলে বাড়ির পেছনে আম গাছের ডাল দৌড়িয়ে রীতিমতো ঝুলে আছে, আত্মহত্যা করেছে। কিন্তু বদরুলের মনে হলো এটা কোনো আত্মহত্যা নয়, জিনটা তাকে গ্রাস করেছে। এখন জিনটা বদরুলের মেয়ের পিছনে লেগেছে। মেয়ের বয়স তার 10-15 বছর হবে। সে বিছানায় পড়ে আছে, শরীর দুর্বল, আর মাঝে মাঝে অদ্ভুত কণ্ঠে কথা বলে, বোটা কণ্ঠে কথা বলে। বদরুলের নিজের অবস্থাও বেশ ভয়াবহ বলা যেতে পারে। তার হাত পা দুটো রীতিমতো পচে যাচ্ছে, যেন যে কোনো অদৃশ্য শক্তি তার শরীর জীবন শক্তি রীতিমতো চুষে নিচ্ছে। সে বলল, হুজুর, আমি মরতে চলেছি হুজুর, আমার মেয়েটাকে বাঁচান, আপনি পারবেন হুজুর, আমি জানি আপনি পারবেন। আমি রীতিমতো চুপ করে থাকলাম তার কথা। বদরুলের চোখে রীতিমতো ভয় আর হতাশা। আমি তাকে বললাম, তুমি বাড়ি চলে যাও, আমি আমার বন্ধু জিনের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? আমি তোমার বাড়িতে আসবো, ঠিক শুরু করবো, কেমন? বদরুল কাঁপতে কাঁপতে উঠে চলে গেল। আমার মনের ভিতরে এক অস্থিরতা কাজ করছিল। আমি জানতাম এটা কোনো সাধারণ বিষয় নয়, এর পেছনে আছে ভয়ঙ্কর কোনো এক রহস্য, যা আমার জীবনের সবচাইতে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আমি আর দেরি করলাম না, চিন্তা করলাম সুলাইমানের সাথে কথা বলতেই হবে আমার। রাত তখন মোটামুটি গভীর, বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। আমি আমার ঘরের একে নির্জন করে গেলাম। এই ঘরটা আমার জন্য বেশ বিশেষভাবে আমি ভালো মতো রেখেছি। এখানে কোনো আলো জ্বলে না, শুধু একটা মোমবাতি। আমি বেশিতে বসে চোখ বন্ধ করলাম। আমার হাতে সে পুরো তসবিহ, সেটা আমার বাবার দেয়া। আমি ধীরে ধীরে সুলাইমানের নাম স্মরণ করতে লাগলাম। আমি বললাম, সুলাইমান, আমার বন্ধু, আমার কাছে আয়, আমাকে সাহায্য কর, আমার তোর সাহায্য অনেক দরকার বন্ধু। সুলাইমানের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো। সে আমার কাছে এসেছিল আমার যৌবনের সময়, যখন আমি একা একটা পাহাড়ের গুহায় 3 দিন ধরে ইবাদত করেছিলাম। সময় বলেছিল সে আমার পাশে থাকবে যতক্ষণ আমি সৎ পথে থাকবো, কিন্তু তার উপস্থিতি সব সময় অনেক ভয়ঙ্কর ছিল। তার শক্তি এতটাই প্রবল ছিল যে আমার মতো বুড়ো মানুষের শরীর তা সহ্য করতে পারে না। হঠাৎ আমার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল, আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। ঘরের ভেতরে অদ্ভুত এক সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ল, যেন কোনো ফুলের এক সুগন্ধ, কিন্তু সাথে এক শীতলতা। আমার চোখ এখনো বন্ধ, কিন্তু আমি অনুভব করলাম কিছু একটা আমার সামনে এসে দাঁড়িয়েছে। তারপর এক ভয়ঙ্কর গর্জন, ঘরের দেয়াল মুহূর্তে কাঁপতে লাগলো। আমি চোখ খুললাম, লক্ষ্য করলাম সুলাইমান চলে এসেছে। তার চেহারা দেখা যায় না, শুধু একটা আলোক রশ্মি, যেন হাজার সূর্যের আলো রশ্মি এক জায়গায় রীতিমতো জড়ো হয়েছে। তার কণ্ঠটা ভারী, বেশ গম্ভীর। সে বলল, হুজুর, আমাকে স্মরণ করেছেন, কারণটা কি? আমি রীতিমতো কাঁপতে কাঁপতে বললাম, সুলাইমান সাহেব, পাশের গ্রামে একটা লোক এসেছিল, তার নাম বদরুল। তার পরিবারের উপর একটা ভয়ঙ্কর জিনের আক্রমণ হয়েছে। তুমি গিয়ে খোঁজ নিয়ে আসো না, কি হচ্ছে সেখানে। সুলাইমান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, ঠিক আছে হুজুর, আমি যাচ্ছি, তুমি অপেক্ষা করো। তার কথা শেষ হতেই ঘরের ভেতরে একটা ঝড়ের মতো হাওয়া বয়ে গেল, আর সে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। আমি ঘরে বসে রীতিমতো অপেক্ষা করতে লাগলাম। বাইরে বৃষ্টি আরো জোরে জোরে হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক, আকাশ আলো রীতিমতো হয়ে উঠেছে। আমার মনের ভেতরে এক অস্থিরতা। আমি জানি সুলাইমান যার দিকে আসবে তা আমার জন্য ভয়াবহ কি হতে পারে। প্রায় 6 ঘন্টা পর ভোরের দিকে আমি আবারও সেই শীতল সুগন্ধ অনুভব করলাম। সুলাইমান ফিরে এসেছে। এবার তার কণ্ঠে একটা অদ্ভুত গাম্ভীর্য। সে বলল, হুজুর, আমি খোঁজ নিয়ে এসেছি। তুমি যে লোকের কথা বলছো, বদরুল, সে মারা গেছে 7 দিন আগে। আমার মাথায় রীতিমতো বাজ পড়ল। মারা গেছে? তাহলে আমার কাছে কি এসেছিল? ঘটনা কি? সুলাইমান বলল, যে এসেছিল সে বদরুলের কারিন জিন। সে তার ভাইয়ের পরিবারকে বাঁচাতে তোমার কাছে এসেছিল উসমান। বদরুলের ভাই ফরিদ এখন মৃত্যুর মুখে পতিত হচ্ছে, তার উপরে বরণ বান মারা হয়েছে। জিনটা তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। এমন কথা শুনে আমার চোখের রীতিমতো পানি চলে এলো। বলে কি? বদরুল মৃত্যুর পরে তার ভাইয়ের জন্য এসেছে আমার কাছে সাহায্যের জন্য? জীবন রে জীবন। আমি সুলাইমানকে বললাম,
তুমি আমার সাথে যাবে। আমি কাল সকালে কালীগঞ্জে যাব, অবশ্যই যাব। সুলাইমান নীরবে একটা সম্মত দিল। আমি ঘরে ফিরে এলাম। সারা রাত ঘুমোর না। বদরুলের কথা, তার কান্না, তার কার ইঞ্জিনের আকুতি সবকিছু মাথায় রীতিমতো ঘুরতে লাগলো। ভোরের আলো ফুটতে না ফুটতে আমি বেরিয়ে পড়লাম। বুকের ভিতরে এক রাস অদ্ভুত এক অস্থিরতা। সুলাইমানের সাথে আছে, তবে সে এখন মানুষের রূপে। একটা সাধারণ গ্রাম্য লোকের মতো চেহারা, পাটের মতো ফর্সা গায়ের রং, আর চোখে এক গভীর দৃষ্টি। তার পরনে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি, যেন কেউ বুঝতে না পারে এই পৃথিবীর কেউ নয় সে। আমি তাকে বললাম, সুলাইমান, তোকে নিশ্চিত যে আমরা ঠিকঠাক মতো পৌঁছাতে পারবো? সুলাইমান মুচকি হাসি দিয়ে মানবীয় কণ্ঠে বলল, হুজুর, আমি তোমার পাশে আছি, ভয় পেও না, আমি আছি তো। কালীগঞ্জের পথটা সহজ ছিল না। ধানখালি থেকে প্রায় 2 ঘন্টা হাঁটার পর বর্ষার কারণে পথে কাঁটায় রীতিমতো পা ডুবে যায়, আর মাঝে মাঝে বাঁশের সাঁকো তো পেরোতেই হয়। আমার বুড়ো শরীরে এই পথটা বাড়িতে আজ কতটা কঠিন ছিল তা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু বদরুলের কার ইঞ্জিনের কথা মনে পড়তে আমার মোটা কেমন যেন শক্ত হয়ে গেল। আমি জানতাম ফরিদের জীবন এখন আমার হাতে। কালীগঞ্জে পৌঁছাতে পৌঁছাতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। গ্রামটা যেন একদম মৃত হয়ে গেছে। অদ্ভুত এক গ্রাম এসে পৌঁছালাম। কোনো মানুষের কোলাহল নেই, শুধু দূর থেকে কোথাও একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। গ্রামের মাঝখানে এক পুরনো বট গাছ, তার নিচে কয়েকটা ভাঙা ইটের ঘর। আমি সুলাইমানের দিকে তাকালাম। সে আমাকে ইশারা একটা দিক দেখালো। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। বদরুলের বাড়ির কথা আমি আগেই শুনেছিলাম, গ্রামের এক প্রান্তে এক পুকুরের পাশে। কিন্তু যখন সেখানে গিয়ে পৌঁছালাম, আমার হৃৎপিণ্ডটা যেন 8 মিনিটে যেন থেমে গেল। বাড়ি নেই, শুধু ভাঙা দেয়াল আর ছেঁড়া টিনের টুকরোতে ছড়িয়ে আছে। পাশে একটা ছোট্ট ছনের ঘর, যেন জোর করে দাঁড়ানো আছে সেখানে। আমি সুলাইমানের দিকে তাকালাম। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। সে বলল, হুজুর, ওই ঘরে ফরিদ আছে। আমি ধীরে ধীরে সেখানে গেলাম। ঘরের দরজাটা খোলা, ভেতরে একটা অন্ধকার, আর সাথে তীব্র গন্ধ, পচা মাংসের গন্ধ। আমার কাক কুড়িয়ে আসতে শুরু করলো। আমি সুলাইমানকে বললাম, তুমি বাইরে থাকো, আমি ভেতরে যাচ্ছি, কেমন? সে মাথা নাড়লো, কিন্তু তার দৃষ্টি বলছিল সে আমার পাশে থাকবে, যদিও দৃশ্যমান নয়। ঘরে ঢুকতে আমার চোখ রীতিমতো অন্ধকারের অভ্যস্ত হয়ে গেল। আমি যেটা একটা খাটিয়া, আর তাতে শুয়ে আছে একটা মানুষ, ফরিদ। আর তার চেহারা দেখে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তার হাত পা পচে গলে যাচ্ছে, ত্বকের নিচে কালো দাগ, মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাচ্ছে, আর নাক দিয়ে রক্ত ঝরছে। তার পায়ের কাছে বাঁচি ভন ভন করছে। আমি কাছে গিয়ে দেখলাম তার চোখ দুটো খোলা, কিন্তু সেখানে কোনো জীবন নেই, শুধু একটা ফাঁকা দৃষ্টি। ফরিদ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আয় ফরিদ, আমি ধীরে ধীরে বললাম। লাভ করলাম, কোনো উত্তর নেই। হঠাৎ তার শরীরটা কেঁপে উঠল, আর একটা অদ্ভুত কণ্ঠে বলে উঠল, তুই কে? ভিক্ষা কি চাস? কোনটা মানুষের নয়, গভীর এবং গর্জনের মতো শব্দ। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি পিছিয়ে গেলাম, আমার হাতে তসবিটা শক্ত করে ধরলাম। আমি জানতাম এটা একটা জিন, কিন্তু আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ জিন নয়। ওর ভেতরে আছে যেটা, সেটা প্রচন্ড শক্তিশালী। আমি বললাম, তুই কে? ফরিদের শরীরে কেন ঢুকেছে সত্যি করে বল। সে কণ্ঠটা হেসে উঠলো আর বলল, তুই কে রে বুঝো? আবার কাছে এসেছিস বলতে? এই পরিবার আমার, এই বাড়ি আমার। ওরা আবার আম গাছ কেটে ফেলেছে, আবার ঘর ভেঙেছে। এখন আমি ওদেরকে শেষ করব। আমার মাথায় রীতিমতো ঘা পড়ল। আম গাছ, বদরুলের বাড়ির পাশে বিশাল এক আম গাছ ছিল। গ্রামের লোকজন বলতো ওই গাছটা নাকি পুরনো প্রায় 100 বর্ষে, কিন্তু কেউ জানতো না সেখানে জিনের বাস। আমি বললাম, তুই কি চাস? ফরিদকে ছেড়ে দে বল। জিনটা আবারও হাসলো, বলল, না, আমি ছাড়বো না। ফরিদকে শেষ করে দেবো, তারপর তার মেয়ে, তারপরে গ্রামের প্রত্যেকটা যারা যারা আমার ঘরকে ধ্বংস করেছে আমি সবাইকে শেষ করে দেব। তার কথা শেষ হতেই ফরিদের শরীরটা আবারও কেঁপে উঠল। তার মুখ দিয়ে রীতিমতো কালো ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করলো, আর ঘরের ভেতরে তাপমাত্রা হঠাৎ করে কমে গেল।
আমার শরীর রীতিমতো কাঁপতে শুরু করলো। আমি জানতাম এখনই কিছুটা করতে হবে। আমি ব্যাগ থেকে পুরোনো কাগজ বের করলাম। এটা আমার বাবার দেওয়া একটা রুকিয়ার কাগজ। আমি মেঝেতে বসে দুটো গোল বৃত্ত আঁকলাম। একটা আমি বসলাম আর একটা ফরিদকে শুয়ে দিলাম। আমি রুকিয়া করা শুরু করলাম। আয়তাল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, যত রকম সূরা আছে আমি সব কিছু পড়া শুরু করলাম। আমার কণ্ঠ যেন জোরালো হচ্ছিল, কিন্তু ঘরের ভিতরে অদ্ভুত এক চাপ লক্ষ্য করলাম, যেন কেউ আমার গলা চেপে ধরেছে। প্রায় 1 ঘন্টা পর ঘরের ভিতরে এক গর্জন শোনা গেল। মেঝে যেন কেঁপে উঠল। আমি চোখ খুললাম। ফরিদের শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো। এটা কোনো সাধারণ ছায়া নয়। এর চোখ দুটো লাল ছিল, জ্বলন্ত। তার শরীর যেন ধোঁয়ার মতো, কিন্তু তার আকৃতি বিশাল ভয়ঙ্কর। আমি গর্জে উঠে বললাম, কে তুই? সত্যি করে বল। সে কণ্ঠটা যেন পাহাড়ের ভেতর থেকে আসছিল, এমন একটা বিভৎস কণ্ঠ। আমি এটা আমার বাড়ি, এই গাছ আমার, ওরা আমার ঘর ভেঙেছে, আমি ওদের শেষ করব। আমার কাছে যে বাধা দেবে তাকে শেষ করে দেব। আমি তসবিটা শক্ত করে ধরলাম, বললাম, ফরিদ তুই ফরিদকে ছেড়ে দে, এই পরিবারের কি দোষ? ফরিদ হাসলো আর বলল, দোষ? ওরাই আমার ঘর ভেঙেছে, আমার আম গাছ কেটে ফেলেছে। আমি এখন শুধু ফরিদকে নয়, তার মেয়েকে নিব, তারপরে গ্রামের সবাইকে নেব। ওটা আমার পাশে রীতিমতো শীতল হাওয়া বয়ে গেল। আমি বুঝলাম সুলাইমান এসেছে, কিন্তু সে এখনো দৃশ্যমান নয়। আমি ফরিদের দিকে তাকে বললাম, তুই যদি না জানিস না, আমি কিন্তু তোকে ধ্বংস হয়ে দেবো, কারণ তুই জানিস না আমি কাকে নিয়ে সাথে করে এসেছি। ফরিদ একটা হাসি থেমে গেল, তার চোখ দুটো রীতিমতো বড় বড় হয়ে গেল। হঠাৎ সে আমার দিকে এগিয়ে এলো। আমি রুকা থামালাম না, কিন্তু তারপর যা ঘটল তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। ফরিদ হঠাৎ করে ফরিদের শরীর থেকে বেরিয়ে আমার দিকে ছুটে এলো। তার কালো ছায়ার মতো আমার বৃত্তের কাছে এসে থেমে গেল। আমি রীতিমতো অনুভব করলাম আমার শরীর ভারী হয়ে এসেছে, আমার বুকের উপরে কেউ যেন বসে আছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। ঠিক তখনই ঘরের ছাদে বিশাল এক শব্দ হল, বিশাল, যেন কেউ ছাদ ভেঙে ফেলেছে। আমি উপরে তাকালাম, একটা আলো তীব্র ঝলমলে আকাশ থেকে নেমে আসছে। আমার শরীরের ভেতরে কেউ যেন ঢুকে পড়লো। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি বুঝলাম সুলাইমান আমার শরীরে প্রবেশ করেছে। আমার মুখ দিয়ে রীতিমতো গঙ্গানির মতো একটা আওয়াজ বেরিয়ে এলো। আমার শরীর কাঁপতে শুরু করলো। ফরিদ রীতিমতো পিছিয়ে গেল। তার ভয়, প্রচন্ড পরিমাণে ভয়। আমার শরীর থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে এলো, আর আমি অনুভব করলাম আমার ভেতরে অসীম শক্তি জমাট বেঁধেছে। আমার রূপ বদলে দিচ্ছে। আমি আর বুড়ো ওসমান দাদা নই। আমার শরীর যেন সুলাইমান বেরিয়ে এলো। তার ভয়ঙ্কর রূপ, বিশাল আগুনের মতো চোখ, আর তার শরীর রীতিমতো ধোঁয়া এবং আলো মিশে রীতিমতো অদ্ভুত এক অলৌকিক ব্যাপার ঘটছে। ফরিদ কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তার চোখ বড় বড় হয়ে গেল। সে যেন বিস্ময় হতবাক। হঠাৎ করে সে সুলাইমানের দিকে ছুটে গেল, কিন্তু সুলাইমান তার গলাটা চেপে ধরলো। ফরিদের শরীর ফুলে উঠলো, যেন এক বেলুনের মতো অবস্থা হয়ে গেল। তারপর এক বিভৎস বিস্ফোরণ। ফরিদ ধোঁয়ার সাথে বেরিয়ে গেল। সুলাইমান আমার দিকে ফিরল। ফরিদ ধ্বংস হয়েছে, পানি পড়ার তাবিজ দাও, সে সুস্থ হয়ে যাবে। আমি হাঁপাতে হাঁপাতে বেজেতে বসে পড়লাম, কিন্তু আমার মন বলছিল এইটা এত সহজে শেষ হয়নি। ফরিদের কথা মনে পড়লো। সে বলেছিল এই গ্রাম। আমার বুকের ভেতরে আশঙ্কা জাগলো। আমি সুলাইমানের দিকে তাকালাম। ঠিক সত্যি শেষ? সুলাইমান চুপ করে রইল। তা বলল, হুজুর এই গ্রামে আরো আছে, কিন্তু ফরিদ একা ছিল না। আমার শরীর মতো ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম এই যুদ্ধ এখনো শেষ হয়নি। ফরিদের ধ্বংসের পর ঘরের ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। ফরিদের শরীর এখনো খাটিয়ার ভেতরে পড়ে আছে, কিন্তু তার নিঃশ্বাস এখনো নিয়মিত। মুখের ফেনা আর নাকের রক্ত রীতিমতো বন্ধ হয়েছে। তবুও আমার বোন বলছিল এইটা শেষ হয়নি। সুলাইমানের কথা, ফরিদ একা ছিল না। আমার মাথায় রীতিমতো ঘুরছে। সুলাইমান কেন বললো ও একা ছিল না? সুলাইমান, তুমি কি বলতে চাচ্ছ? সত্যি করে বলো তো, এই গ্রামে কি আরো কিছু লুকিয়ে আছে নাকি ফরিদের মতো ভয়ঙ্কর জিন? সুলাইমানের চোখে এক গভীর দৃষ্টি ছিল। সে বলল, হুজুর এই গ্রামের মাটির নিচে কিছু একটা আছে। ফরিদ ছিল শুধুমাত্র একটা পাহারাদার, আসল শক্তি অন্য কোথাও আছে। আমি এখনো তা ঠিকঠাক মতো বুঝতে পারিনি, কিন্তু এটা ভয়ঙ্কর। আমাদের সতর্ক থাকতে হবে হুজুর।
আমার শরীরে রীতিমতো কাঁটা দিয়ে উঠল। আমি ফরিদের দিকে তাকালাম। তার শরীরে এখন কালো দাগ, কিন্তু সে এখন একদম শান্ত। আমি তাকে পানি পড়া দিয়ে রীতিমতো তাবিজ পরিয়ে দিলাম, কিন্তু আমার মনের অস্থিরতা কমল না। আমি সুলাইমানকে বললাম, আমাকে এই গ্রামের রহস্য জানতে হবে। আমরা আজ রাতে খোঁজ নেব। বাইরে তখন সন্ধ্যা নেমে গেছে। কালীগঞ্জের আকাশ কালো মেঘে ঢাকা। দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। আমি আর সুলাইমান গ্রামের মাঝখানে এসে দাঁড়ালাম। সুলাইমান এখনো একদম মানুষের রূপে আছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত আলো। সে বলল, হুজুর, আমি কিছু অনুভব করছি। বট গাছের কাছে চলো। আমরা রীতিমতো বট গাছের কাছে গিয়ে পৌঁছালাম। গাছটা বিশাল, তার শিকড়গুলো মাটির নিচে ছড়িয়ে আছে। আমার মনে হলো এই গাছটা যেন জীবন্ত। সুলাইমান মাটির দিকে তাকিয়ে বলল, এখানে কিছু আছে, মাটির নিচে কিছু আছে হুজুর। আমি বললাম, কি আছে? তুমি কি দেখতে পাচ্ছ? সুলাইমান চুপ করে থাকলো। তারপর হঠাৎ করে তার শরীর কেঁপে উঠল। সে বলল, হুজুর, এইটা কোনো সাধারণ জিন নয়, এটা একটা প্রাচীন শক্তি। এই গ্রামে বহু বছর আগে কিছু একটা ঘটেছিল, একটা জিনিস মাটির নিচে লুকিয়ে রেখেছে। আর ইফরিত এত বছর ধরে সেই ব্যাপারটা বা সেই জিনিসটা রক্ষা করে এসেছে, পাহারা দিচ্ছিল। সুলাইমানের এমন কথা শোনা আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, কি জিনিস, কি লুকিয়ে আছে, কি বলতে যাচ্ছ বলো তো সুলাইমান? সুলাইমান বলল, আমি এখনো নিশ্চিত নই, কিন্তু কিছু একটা আছে। এটা একটা তাবিজ বা বান। যে এটা করেছে সে অত্যন্ত শক্তিশালী। আমাদের খুঁজে বের করতে হবে। রাত তখন গভীর। আমি আর সুলাইমান বট গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমার হাতে একটা লণ্ঠন, আর সুলাইমানের হাতে কিছুই নেই। সে বলল, হুজুর, আমি মাটির নিচে দেখছি, তুমি আমার পাশে থেকো। হঠাৎ আমার পায়ের নিচে রীতিমতো কেঁপে উঠল। আমি পিছিয়ে গেলাম। সুলাইমান মাটির নিচের দিকে তাকালো, তাকে বলল, এটা এখানে। সে হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। আমি লণ্ঠন তুললাম। মাটির নিচ থেকে একটা পুরনো কাঠের বাক্স বেরিয়ে এলো। বাক্সটার উপর অদ্ভুত একটা নকশা, যেন প্রাচীন ভাষায় সেটা লেখা। আমি বললাম, এটা কি সুলাইমান? সুলাইমান বলল, এটা একটা তাবিজ। এইটা কোনো সাধারণ তাবিজ নয়, এর ভেতরে একটা শক্তি বন্দি করা আছে। আমি বাক্সটা হাতে নিলাম, কিন্তু সুলাইমান আমাকে থামিয়ে দিল আর বলল, হুজুর, এটা খুলবে না। এর ভেতরে যা আছে তা আমাদের ধ্বংস করে দিতে পারে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগে বাক্সটা নিচ থেকে করে গেল। একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো, আর সাথে সাথে ভয়ঙ্কর এক গর্জন। আমার শরীরটা মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। ধোঁয়ার মধ্যে এক আকৃতি তৈরি হলো। এটা এই ফ্রিদের চেয়ে ভয়ঙ্কর, বিভৎস। এর কোনো চোখ নেই, শুধু দুটো গর্ত। তার শরীরে যেন ছায়া আর আগুনের মিশ্রণে বিভৎস একটা অবস্থা। কণ্ঠটা যেন আমার মাথার ভেতরে বাজছে। সে বলল, কে তোমরা? কে আমাকে মুক্ত করছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি ওসমান। তুমি কে? আমি আল কাদির। আমি আল কাদির। আমি গ্রামের রক্ষক ছিলাম। তারা আমাকে বন্দি করেছে, এখন আমি তাদেরকে শেষ করে দেব। সুলাইমান আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, আল কাদির, তুমি এই গ্রামের কোনো ক্ষতি করতে পারবে না। আমি সুলাইমান জিন, আমি তোমাকে থামাবো। আল কাদির বলল, তুমি আর কাছে কিছুই না। হঠাৎ করে সুলাইমানের দিকে রীতিমতো ছুটে এলো আল কাদির। আমি দেখলাম সুলাইমানের শরীর থেকে আলো বেরিয়ে এলো, আর দুজনের মধ্যে বিভৎস এক সংঘর্ষ শুরু হয়ে গেল। বট গাছের শিকড় রীতিমতো কেঁপে উঠলো, বাটি ফেটে যাচ্ছে। আমি রীতিমতো পিছিয়ে গেলাম, কিন্তু আমার চোখে রীতিমতো সরাতে পারছিলাম না। কেমন যেন অদ্ভুত অবস্থা হলো। সংঘর্ষের মাঝে হঠাৎ করে এক নতুন ঘটনা ঘটলো। আল কাদিরের শরীর থেকে টানো করে রশ্মি বেরিয়ে আমার দিকে ছুটে এলো। আমি পড়ে গেলাম। আমার শরীর রীতিমতো ভারী হয়ে গেল, আর আমার মাথার ভেতর থেকে একটা কণ্ঠ বলা শুরু করলো, তুই আবার হবি ওসমান, তোকে আমি শেষ করে দেব। আমি চিৎকার করে উঠলাম। আমার শরীর রীতিমতো কাঁপছিল, আমার চোখ ঝাপসা হয়ে আসছে। আমি সুলাইমানের দিকে তাকালাম। সে আল কাদিরের সাথে লড়াই করছে, কিন্তু আমার দিকে একবার তাকিয়ে বলল, হুজুর, তুমি শক্ত থাকো, আমি আসছি। কিন্তু ততক্ষণ আমার শরীরে কিছু একটা ঢুকে পড়েছে। আমার মুখ দিয়ে অদ্ভুত কথা বেরিয়ে আসছে। আমি বলছিলাম, এই গ্রাম আমার,
আমি এদেরকে শেষ করব। আমি বুঝছিলাম যে আমার ভেতর থেকে আল কাদির আমার শরীরে প্রবেশ করেছে, আমার শরীরের ভেতর থেকে এসব কথা বলছে। আমার নিয়ন্ত্রণ আমার হাতে নেই। সুলাইমান হঠাৎ করে আল কাদিরের শরীর থেকে রীতিমতো পিছিয়ে এলো। সে আমার দিকে তাকালো, তার চোখে ভয় নেই, এক গভীর দৃষ্টি। সে বলল, হুজুর, তুমি আমার কথা শোনো, তুমি শক্তিশালী, তুমি এটার সাথে লড়তে পারো। আমি চিৎকার করলাম আর বললাম, সুলাইমান, আমার বাঁচাও। কিন্তু আমার কণ্ঠ আর আমার নয়। আল কাদিরের ভেতর থেকে হাসছে আর বলছে, ওসমান, তোর বন্ধু তোকে বাঁচাতে পারবে না ওসমান। তোর ভেতরে এখন আমি, তোর আত্মা এখন আমার মুঠোয়। হঠাৎ করে আমার শরীরের মতো একটা আলো বেরিয়ে এলো। আমি দেখলাম আমার হাত দুটো রীতিমতো কাঁপছে। আমার ভেতরে যেন দুটি সত্তা একসাথে কাজ করছিল। আমি সুলাইমানের দিকে তাকালাম। সে তার হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি অনুভব করলাম আমার শরীর শীতল এক শক্তি প্রবেশ করেছে। আর কাদের চিৎকার করে উঠলো আর বলল, না, তুই আমাকে থামাতে পারবি না সুলাইমান। সুলাইমানের শরীর থেকে বিশাল এক আলো বেরিয়ে এলো। সে আল কাদিরের দিকে রীতিমতো ছুটে গেল। আমার শরীর কেঁপে উঠলো। আমি অনুভব করলাম আল কাদির আমার শরীর থেকে রীতিমতো বেরিয়ে যাচ্ছে। আমি মাটিতে পড়ে গেলাম। আমার চোখ রীতিমতো ঝাপসা হয়ে গেল। আমি শুনলাম একটা ভয়ঙ্কর বিস্ফোরণ, ভয়ঙ্কর। তারপর সব নিস্তব্ধ। যখন চোখ খুললাম আমি দেখলাম সুলাইমান আমার সামনে দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে আলো ছড়িয়ে পড়ছে। আল কাদির আর নেই। আমি বললাম, সুলাইমান, এখন কি সবকিছু শেষ হয়ে গেছে? সুলাইমান বলল, না হুজুর, এটা তো কেবল শুরু। আল কাদির ছিল একটা অংশ। এই তাবিজের পেছনে আরো কিছু আছে। আমাদের খুঁজে বের করতে হবে রহস্য। এটা কি বানিয়েছে? আমি উঠে দাঁড়ালাম। আমার শরীরটা লক্ষ্য করলাম দুর্বল লাগছে, কিন্তু আমার মন শক্ত ছিল। আমি জানতাম এই গ্রামের রহস্য এখন উন্মোচিত হয়নি। আমি বললাম, সুলাইমান, আমরা এটা শেষ করব, অবশ্যই শেষ করব। আমার শরীর এখনো কাঁপছিল। আল কাদির আমাকে দুর্বল করে দিয়েছে, কিন্তু সুলাইমানের কথা রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছে। তাবিজের পিছনে আরো বড় শক্তি ঢুকে আছে। আমি জানতাম এই গ্রামের অন্ধকার এখনো শেষ হয়নি। বট গাছের নিচে দাঁড়িয়ে আমি সুলাইমানের দিকে তাকালাম। তার চোখে একটা গভীর উদ্বেগ। আর সে বলল, হুজুর, আমাদের সময় কম। এই তাবিজ যে বানিয়েছে সে এখন এই গ্রামে আছে। আমাদের তাকে খুঁজে বের করতেই হবে। আমি কাঠের বাক্সটার দিকে তাকালাম। একটা নকশা যেন জীবন্ত হয়ে গেছে, মাঝে মাঝে কেঁপে উঠছে। আমি বলে উঠলাম, সুলাইমান, এই তাবিজকে বানাতে পারে এত শক্তি কোথা থেকে এলো? সুলাইমান বলল, এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। এটা যে বানিয়েছে সে জিনের সাথে চুক্তি করেছে। এই গ্রামের পুরনো ঘটনা লুকিয়ে আছে হুজুর। আমাদের গ্রামের মসজিদের কাছে যেতে হবে, সেখানে উত্তর পাওয়া যাবে। রাত তখন গভীর হয়ে গেছে। কালীগঞ্জের মসজিদটা গ্রামের এক প্রান্তে ছিল, একটা পাহাড়ের কোলে। পুরনো ইটের দেয়াল, ভাঙা মিনার, মসজিদের চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমার হাতে লণ্ঠন আর সুলাইমান আমার পাশে ছিল। তার মানুষ স্বরূপ এখনো অটুট, কিন্তু তার চোখে এক আলো, যেন অদৃশ্য কিছু বলতে চাচ্ছে। মসজিদের ভেতরে ঢুকে আমার গা শিউরে উঠলো। বাতাস রীতিমতো ঠান্ডা। কেউ আর পিছনে দাঁড়িয়ে আছে। আমি লণ্ঠনটা হাতে নিয়ে তুলে ধরলাম। মসজিদের বেজেতে ধুলো জমে আছে, কিন্তু একটা কোণে একটা পুরনো কাঠের দরজাটা আধা খোলা, আর তার পেছনটা সিঁড়ির নিচের দিকে নেমে গেছে। আমি সুলাইমানকে জিজ্ঞেস করলাম, এটা কোথায় যাচ্ছে বলো তো? সুলাইমান বলল, এটা মাটির নিচে যাচ্ছে হুজুর। এই গ্রামের গোপন একটা কিছু এখানে লুকিয়ে আছে। আমরা সিঁড়ি দিয়ে রীতিমতো নামতে শুরু করলাম। সেগুলো পুরনো ছিল। দূর থেকে দৃশ্যপটগুলো অনেকটা এরকম ছিল। আমাদের চারপাশে ক্রমশ রীতিমতো বাতাস ঠান্ডা হয়ে গেল। আর আমি অনুভব করতে পারলাম আমাদের চারপাশের উপরে কেউ একজন বসেছে, যেন মসজিদের দেয়ালগুলো তা দেখছে। প্রতিটা পদক্ষেপে সরু পথের মধ্যে সবকিছু যেন প্রতিধ্বনিত হচ্ছিল। লক্ষ্য করলাম মাটির নিচে স্যাঁতস্যাঁতে পাথরের শব্দ গ্রাস করছিল। লণ্ঠনের ঝিকিমিকি আলো লম্বা লম্বা ছায়া ফেলছিল, যার ফলে দেয়ালের খোদাই করা জিনিসপত্র জীবন্ত জিনিসের মতো কাঁপছিল। আমরা যখন নামবো ঠিক তখন লক্ষ্য করলাম বাতাস ভারী হয়ে উঠল। মাটির গন্ধ পুরনো কিছু গন্ধে ঘন হয়ে যাচ্ছিল। কিছু একটা ভুল হচ্ছিল, সেটা আমার প্রত্যাশার চেয়েও গভীরভাবে আরো যাচ্ছিল। কিন্তু আমি আমার তসবিটা শক্ত করে ধরলাম। নিঃশ্বাসের নিচে আয়াতগুলো রীতিমতো বিড়বিড় করে পড়ছিলাম। সুলাইমানের উপস্থিতি ছিল একমাত্র জিনিস যা আমাকে স্থির করে রেখেছিল। নিচে আমরা একটা কক্ষ দেখতে পেলাম। তার ছাদ নিচু এবং নিস্তব্ধ। বাতাস রীতিমতো থেমে গেছে। মাঝখানে একটা পাথরের বেদি ছিল।
তার উপর একটা বাক্স ছিল, ছোট্ট একটা বাক্স, কিন্তু বট বৃক্ষের নিচে পাওয়া সে একই অশুভ শক্তির স্পন্দিত হচ্ছিল। এর প্রতীকগুলো রীতিমতো হালকা হয়ে চলছিল, যেন জীবন্ত। আমি এগিয়ে গেলাম, সুলাইমান আমার হাত ধরে ফেললো, বলল, হুজুর, এটা স্পর্শ করো না, এটা একটি ফাঁদ। আমি তার উত্তর দেওয়ার আগে মাটিটা রীতিমতো কেঁপে উঠলো। একটা মৃদু গর্জনে রীতিমতো কক্ষটি ভরে গেল। কোনো গলা থেকে নয়, বরং দেয়াল থেকে একটা গর্জন আসছিল। বাক্সের প্রতীকগুলো রীতিমতো আরো বেশি উজ্জ্বল হয়ে উঠলো। মাথা সেটা আকৃতি তৈরি করলো একটা উঁচু মূর্তি। এই ফিদওয়া আল কাদিরের মতো ধোঁয়া বা ছায়া নয়, বরং আরো পুরনো কিছু। এর রূপ মানুষ এবং পশুর মধ্যে স্থানান্তরিত হচ্ছে। এর চোখ অবিরাম ক্ষুধার শূন্যতা ছিল। আবার বিশ্রামকে ব্যাহত করার সাহস কি করে, এরকম একটা কণ্ঠস্বর রীতিমতো ছুটছিল। আমার বোনের রীতিমতো ভয় ধরিয়ে দিল। সে বলল, আমি বাড়ির এখানে বিশ্বাসঘাতকতার দ্বারা আবদ্ধ করা হচ্ছে আমাকে। আমি টলতে টলতে পেছনে ফিরলাম। আমার বুক শক্ত হয়ে গেল। সুলাইমান এগিয়ে এলেন, আর তার মানব সুখটি রীতিমতো ঝলমল করছিল, যেন তার ত্যাগ করার জন্য প্রস্তুত। সে বলল, বাড়ির তোর সময় শেষ, এই গ্রাম ছেড়ে দে। বাড়িতে রীতিমতো হেসে উঠল। পাথরে পিষে ফেলার মতো একটা শব্দ হলো, আর সে বলল, তুই কি মনে করিস আমাকে আদেশ করতে পারিস? এই গ্রাম আমার, এই গ্রামের রাজত্ব আমার। এই লোকেরা শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের রক্ত, তাদের ভয় আমাকে খাইয়েছে। এখন আমি স্বাধীন, তোরা আমাকে মুক্ত করেছিস। না, বুঝলাম এই তাবাকা কেবল একটা সিলমোহর ছিল না, এটা একটা চুক্তি ছিল, যা অনেক আগে গ্রামের পূর্বপুরুষরা, সম্ভবত বদরুরের পূর্বপুরুষরা কোনো কিছুর বিনিময়ে বাড়িতে আবদ্ধ করার চেষ্টা করেছিল বা তাকে তৈরি করেছিল। কিন্তু সে চুক্তি ভেঙে গেছিল যখন আম গাছ কেটে ঘর ধ্বংস করা হয়েছিল। এই প্রাচীন বন্ধকে মুক্ত করে দিয়েছিল। বাড়িদের রূপ রীতিমতো ধীর হয়ে উঠল। তার দেহ আশ আবার ছায়ার মতো অদ্ভুত মিশ্রণ। আমাদের উপরে উঁচুতে রীতিমতো ছিল। বাতাস এত ঠান্ডা হয়ে গেল, আমার নিঃশ্বাস রীতিমতো আটকে যাচ্ছিল। লণ্ঠন যেন ভয়ে জ্বলে উঠল। আমি আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলাম। আমার কণ্ঠটা যেন কাঁপছিল, কিন্তু স্থির ছিল। সুলাইমানের রূপ রীতিমতো বদলে গেল। তার মানবিক রূপে এখন আলো আর আগুনের শিখায় রীতিমতো বিলীন হয়ে গেল। তার আসল রূপ উদিত হলো, প্রচন্ড উজ্জ্বল, গলিত সোনার মতো তার চোখ। সে বলল, বারিদ, হুজুরকে ছেড়ে দে, ছেড়ে দে। তুই এই লোকটিকে দিবি না। তার কণ্ঠস্বর রীতিমতো কাঁপছিল। সে বলল, হুজুর, বৃত্ত প্রস্তুত করুন। আমি বেঁচেতে লাফিয়ে পড়লাম। আমার হাত রীতিমতো কাঁপছিল। আমার ব্যাগ থেকে চক দিয়ে দুটো বৃত্ত আঁকলাম, আর আমার জন্য আর একটা তাবাকার জন্য। আমি বাক্সটি দ্বিতীয়বার বৃত্ত আঁকলাম। আমার জানা প্রতিটি সংরক্ষণমূলক আয়াত বিড়বিড় করে পাঠ করা শুরু করলাম। মারিদের হাসিতে স্থানটি রীতিমতো ভরে গেল। উপহাস করতে লাগলো, আর সে বলল, তুই কি মনে করিস আমাকে আটকাতে পারবি? আমি তোর বিশ্বাসের চেয়েও বয়স্ক, তোর প্রজাতির চেয়েও বয়স্ক। কোনো লাভ হবে না। সুলাইমান রীতিমতো লাফিয়ে উঠল, আর কক্ষটি রীতিমতো বিশাল বিশৃঙ্খলায় ফেটে পড়ল। আলোক রশ্মি রীতিমতো অন্ধকারের সাথে সংঘর্ষ লিপ্ত হলো। দেওয়াল যেন ভেঙে ভেঙে পড়তে লাগে, আর বাড়িদের নখর সুলাইমানের রূপ ভেদ করে চলে এলো। কিন্তু সে কেবল আত্মা ছিল না, তার সার বস্তু ছিল আগুন এবং ইচ্ছা শক্তি, অস্পষ্ট কিছু হিংস্র। আমি অনুভব করলাম বাড়িদের উপস্থিতি আমার বোনের রীতিমতো নখর ফেলে দিচ্ছে। ফরিদ এবং তার মেয়ের জন্য ক্ষমতার জীবনের প্রতিশ্রুতি দিচ্ছে যদি আমি হাঁটু গেড়ে বসি। আর বললাম, না। আমি আমার তসবিটা রীতিমতো আঁকড়ে ধরলাম আর বললাম, আমার উপর তোমার কোনো ক্ষমতা নেই। মারিতে রীতিমতো রাগে রীতিমতো মাটি কাঁপিয়ে দিল, এবং আমি অনুভব করলাম আমার শরীরের উপরে উঠে এসেছে কোনো অদৃশ্য শক্তি, যার দ্বারা দেয়াল রীতিমতো আটকে গেছে। আমার পাঁচর রীতিমতো চিৎকার করে উঠল। আমার দৃষ্টি রীতিমতো অন্ধকার হয়ে গেল। কিন্তু সুলাইমান আলো রীতিমতো ঝাঁপিয়ে পড়ল, মালিককে শিকলের সাথে জড়িয়ে ধরল আর বলল,
হুজুর এখনই করতে হবে। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম, হাঁপাতে লাগলাম, আবার জোরে জোরে রুকা করতে লাগলাম। আমার বিশ্বাসের প্রতিটা আওয়াজ রীতিমতো শব্দে ঢেলে দিল। তামাকা জল হয়ে গেল এবং এক প্রতীক সময়ের সাথে সাথে আমার কণ্ঠের সাথে স্পন্দিত হলো। মারিদ চিৎকার করে উঠল। এমন সময় হঠাৎ করে শব্দটা আমার আত্মাকে ছিঁড়ে ফেললো এবং আমার দিকে ঝাঁপিয়ে পড়লো। কিন্তু সুলাইমান দ্রুত গতিতে এগিয়ে গেল। সে মারিদের রূপ ধারণ করলো। অন্ধকার মধ্য দিয়ে তার আলো জ্বলছিল। তামাকা জ্বলে উঠল এবং আমি একটা টান অনুভব করলাম, যেন বাতাস নিজে এতে চষে নেওয়া হচ্ছে। মারিদের রূপ ক্ষয় হতে শুরু করলো। তার কিনারা তাবাকায় মিশে গেল। আর সে বলল, তুমি আমাকে চিরকাল ধরে রাখতে পারবে না, আমি ফিরে আসবো। সুলাইমানের শক্তির শেষ ঢেউয়ের সাথে মারিদকে বাক্সের মধ্যে টেনে নেওয়া হলো, যা বজ্রপাতের মতো শব্দে বন্ধ হয়ে গেল। কঙ্করে নীরব হয়ে গেল, বাতাস ভারী হয়ে গেল। আমি ভেঙে পড়লাম। আমার হৃদয় রীতিমতো ধরফর করে উঠলো। আমার শরীর ঘামে ভেসে যাচ্ছিল। আমরা আর দেরি করলাম না, মাটির নিচ থেকে বেরিয়ে আসলাম দ্রুত। এবং মাটির নিচ থেকে বেরিয়ে আসার পর আমার শরীরটা কেমন যেন মনে হচ্ছিল আমার ভেতরে নেই, আমি যেন আরেকজন আয়ত্তে চলে গেছি। মারিদের আক্রমণ আমার ভেতরকে রীতিমতো একেবারে দুর্বল করে দিয়েছে। তাবিজটা আমার ব্যাগে এবং কাপড়ে মোড়া, কিন্তু তার থেকে একটা অস্থির কম্পন বেরিয়ে আসছে, যেন কেউ বিশেষ করে বলছে আমি এখনো আছি। সুলাইমান আমার পাশে তার মানব রূপে এসেছে। তার চোখে এক গভীর উদ্বেগ ছিল। সে বলল, হুজুর, সে বলল, এই তাবিজ শুধু মারিদকে বন্দী করতে পারেনি, এর পেছনে আরো কিছু আছে। আমাদের জানতে হবে এটা কে বানিয়েছে। আমি মসজিদের বাইরে গভীর নিঃশ্বাস ফেললাম। আকাশে তারা নেই, শুধু কালো মেঘের ছায়া। কালীগঞ্জের গ্রামটা যেন এখন মৃত, কোনো শব্দ নেই। ঝিঝি পোকাও কেন যেন ডাকছে না, শুধু মাঝে মাঝে শেয়ারের ডাক শোনা যাচ্ছে। আমি বললাম, সুলাইমান, আমরা এই রহস্য শেষ করব, কিন্তু কোথা থেকে শুরু করব? সুলাইমান বলল, গ্রামের পুরো মাওলানার কাছে যেতে হবে। তিনি এই গ্রামের ইতিহাস জানেন, তিনি হয়তো বা জানবেন এই তাবিজের সঙ্গে কি ঘটেছিল। গ্রামের এক প্রান্তে এক ভাঙা মাটির বাড়িতে রীতিমতো মাওলানা সাহেব থাকেন। তার নাম হাজি আব্দুল্লাহ। বয়স প্রায় 90 ছুঁই। গ্রামের লোকজন বলে তিনি গ্রামের জন্মের সময় থেকে আছেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ। আমি আর সুলাইমান তার বাড়ির দিকে রওনা দিলাম। পথে বট গাছটার নিচে রীতিমতো যাওয়ার সময় আমার বুকটা রীতিমতো কেঁপে উঠল। গাছের পাতাগুলো ফিসফিস করছে, কোনো অদৃশ্য শক্তি আমাদের দেখছে। মাওলানার দরজার সামনে টোকা দিতেই একটা ক্ষীণ কণ্ঠ বলল, আমি বললাম, আমি ওসমান হুজুর, আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। দরজাটা খুলে গেল। মাওলানার চেহারা দেখে মনে হলো তিনি যেন মৃত্যুর দ্বার প্রান্তে। তার চৌধুরী রীতিমতো ডুবে গেছে, কোচকানো চোখ এবং অদ্ভুত ত্বক। তিনি আমাদেরকে ভেতরে ডাকলেন। ঘরের ভেতরে তেলের ল্যাম্প রীতিমতো চলছে আর দেয়ালে পুরনো কিছু কাগজ ঝুলছে। আমি তাবিজটা বের করে মাওলানার সামনে রাখলাম। আমি জিজ্ঞেস করলাম, এটা কি মাওলানা? এই গ্রামে কি ঘটেছিল? মাওলানা চোখে এক ভয়ের ছায়া পড়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ওসমান, এটা কোথায় পেলে? এটা তো একটা অভিশাপ। এই বলে তিনি একটা গল্প শুরু করলেন। বহু বছর আগে এই গ্রামে একজন কবিরাজ ছিলেন। তার নাম জাফর কবিরাজ। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী জিনদের সঙ্গে চুক্তি করতেন, কিন্তু তার শক্তি তাকে অন্ধ করে দেয়। তিনি একটা জিনকে বন্দী করেছিলেন। সেটা ছিল মারিদ জিন, প্রাচীন জিনদের রাজা মারিদ। জাফর একটা তাবিজ বানিয়েছিল যাতে করে মারিদকে বন্দী করা যায়, কিন্তু সে তাবিজ বানাতে গিয়ে তিনি গ্রামের মানুষের রক্ত ব্যবহার করেছিলেন। বদরুলের পূর্বপুরুষরাই চুক্তির অংশ ছিল। তাদের পরিবারের রক্ত দিয়ে তাবিজটা শক্তিশালী করা হয়েছিল, কিন্তু জাফর ব্যর্থ হয়েছিল। মারিদ তাকে হত্যা করে ফেলে আর তাবিজটা মাটির নিচে লুকিয়ে রাখা হয়। কিন্তু আপনাকে বলেই বর্ণনা থেমে গেলাম। জাফরের আত্মা এখনো এই গ্রামে ঘুরে বেড়ায়। সে মারিদকে পুরোপুরি বন্দি করতে পারেনি। তাবিজটা ভাঙা হলে জাফরের অভিশাপ ফিরে আসবে। এমন কথা শুনে আমার শরীর রীতিমতো ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, মাওলানা, তাবিজটা ইতিমধ্যে খোলা হয়ে গেছে। মারিদ মুক্ত হয়েছিল, আমরা তাকে আবারও বন্দি করেছি, কিন্তু এখন কি করবো সেটা বুঝতে পারছি না। মাওলানার চোখ রীতিমতো বড় বড় হয়ে গেল। তিনি বললেন, তুমি মারিদকে মুক্ত করেছো? তাহলে জাফর তো ফিরে আসবে, সে গ্রামকে ধ্বংস করে দেবে অবশ্যই।
আমরা মাওলানা বাড়ি থেকে বেরিয়ে আসার সময় বাইরে একটা ভয়ঙ্কর শব্দ শুনলাম, যেন কেউ পাহাড় ভাঙছে। আকাশ কালো বেগ রীতিমতো ঘনিয়ে এসেছে, আর বট গাছের দিক থেকে অদ্ভুত এক আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে। আমি সুলাইমানের দিকে তাকালাম। সে বলল, হুজুর, জাফর ফিরে এসেছে, আমাদের প্রস্তুত হতে হবে। আমরা বট গাছের কাছে রীতিমতো পৌঁছালাম। গাছের নিচে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, তার চেহারা মানুষের মতো, কিন্তু তার চোখে কোনো আলো নেই, শুধু দুটো কালো গর্ত। তার শরীর যেন ধোয়ার মাটিতে মিশ্রণ। আমি বুঝলাম এটাই জাফরের আত্মা। আমি চিৎকার করে বললাম, তুই কে? কেন এই গ্রামের পেছনে লেগেছি? সত্যি করে বল। জাফরের কণ্ঠ যেন আমার মাথার ভেতরে বাঁধছে। সে বলল, পাবি জাফর, আমি এই গ্রামের প্রভু, আমার তাবিজ তুমি ছুঁয়েছ, এখন তুই আমার, আমি তোকে শেষ করে দেব। আমার শরীরে তোমাদের কেঁপে উঠলো। আমি তসবিটা শক্ত করে ধরলাম। সুলাইমান আমার সামনে এসে দাঁড়ানো আর বলল, জাফর, তুই গ্রামের কোনো ক্ষতি করতে পারবি না। আমি সুলাইমান, আমি তোকে থামাবো। জাফর এবার একটা ভয়ঙ্কর হাসি দিল আর বলল, তুই আমার তৈরি তাবিজের কাছে কিছুই না। আমি বাড়িদের মতো শক্তিশালী জিনকে বন্ধ করেছিলাম। আমি গ্রামের প্রতিটা আত্মার মালিক। হঠাৎ করে লক্ষ্য করলাম বট গাছের শিকড় রীতিমতো কেঁপে উঠলো, বাটি রীতিমতো ফেটে ফেটে যাচ্ছে। আমি দেখলাম জাফরের শরীর রীতিমতো কালো ধোঁয়া বেরিয়ে এলো, গ্রামের দিকে রীতিমতো ছড়িয়ে পড়ছে। গ্রামের ঘর বাড়ি রীতিমতো চিৎকার শোনা গেল। আমি বুঝলাম জাফরের গ্রামের প্রতিটা মানুষের উপর আক্রমণ জানাচ্ছে। আমি তাবিজটা হাতে নিয়ে ফেললাম। এটার কম্পন আরো তীব্র হয়ে গেল। আমি বললাম, সুলাইমান, আমাদের একটা ধ্বংস করতে হবে, এটা ধ্বংস করতেই হবে। এইটা জাফরের শক্তির উৎস। সুলাইমান রীতিমতো বলল, হুজুর, তাবিজ ধ্বংস করলে বাড়ি আবারও মুক্ত হয়ে যাবে। আমাদের জাফরকে থামাতে হবে, তারপর তাবিজটা পবিত্র করতে হবে। আমি মাটিতে বসে দুটো গোল বৃত্ত আঁকলাম। একটা আমি বসলাম, আরেকটা তাবিজ রাখলাম। আমি রুকিয়া করা শুরু করলাম। আয়াতুল কুরসি, সূরা বাকারা, আয়াত, সূরা ফালাক জোরে জোরে পড়তে শুরু করলাম। জাফর চিৎকার করে উঠলো আর বলল, তুই পারবি না আমাকে থামাতে, বুড়ো। হঠাৎ করে সে আমার দিকে রীতিমতো ছুঁয়ে আসলো। আমার শরীরটা ভারী হয়ে গেল, যেন কেউ আমার বুকের উপরে বসে পড়েছে। আমার চোখে ঝাপসা লাগছে, কিন্তু আমি থামলাম না। আমি দেখলাম সুলাইমান তার প্রকৃত রূপ নিয়ে ফিরে আসছে। এক বিশাল আলোয় চারিদিকে ভরে গেল। তার চোখগুলো রীতিমতো আগুনের মতো হয়ে গেল। সে জাফরের দিকে ছুটে গেল। বিশাল দেখে এক চেহারা হয়ে গেল, তার বিভৎস এক চেহারা হয়ে গেল। তার মাথা থেকে রীতিমতো দুটো শিং বেরিয়ে গেল। দুইজনের সাথে সংঘর্ষ লেগে গেল। বট গাছের পাতা রীতিমতো ঝরে পড়ছে, মাটি রীতিমতো ফেটে ফেটে যাচ্ছে। আমি আমার রুকিয়া করতে লাগলাম। তাবিজটা রীতিমতো কাঁপতে লাগলো, তার নকশাগুলো জল করছিল। হঠাৎ আমার মাথার উপর এক বিশাল শব্দ হলো। আকাশ থেকে একটা আলোক রশ্মি রীতিমতো নেমে এলো, সরাসরি তাবিজের উপরে সেটা পড়লো। তাবিজে ফেটে গেল, আর তার ভেতর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো। আমি ভয় পেলাম, মারিদকে আবার মুক্ত হলো। কিন্তু সুলাইমান চিৎকার করে বলল, হুজুর, থেমো না, এটা জাফরের শক্তি। আমি বুঝলাম তাবিজটা ভাঙার সঙ্গে সঙ্গে জাফরের আত্মা দুর্বল হয়ে যাবে। আমি আরো জোরে রুকিয়া পড়তে শুরু করলাম। জাফরের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে চিৎকার করছে আর বলছে, আমি এই গ্রাম ছাড়বো না। হঠাৎ করে সুলাইমানের শরীর থেকে একটা বিশাল আলোক রশ্মি বেরিয়ে জাফরকে গ্রাস করলো। জাফরের চিৎকার থেমে গেল। তাবিজটা রীতিমতো মাটিতে পড়ে গেল। তার নকশাগুলো আর জ্বলছে না। গ্রামের চিৎকারও থেমে গেছে। সবকিছুই নিস্তব্ধ। আমি অবশেষে মাটিতে বসে পড়ে হাঁপাতে লাগলাম। সুলাইমান আমার পাশে এসে দাঁড়ালো। তার মানুষ স্বরূপে ফিরে এসেছে। সে বলল, হুজুর, জাফর শেষ, তাবিজটা এখন পবিত্র, বাড়ি তার ফিরতে পারবে না। আমি তাবিজটা হাতে নিলাম। এইটা এখন শুধু একটা কাঠের টুকরো, কোনো শক্তি নেই এটার ভেতরে। আমি বললাম, সুলাইমান, এই গ্রাম এখন ফাইনালি, অবশেষে নিরাপদ। সেটা মুচকে হাসি দিল আর বলল, নিরাপদ হুজুর, কিন্তু তুমি এখনো এই তাবিজটা রাখতে পারো না। এটা ধ্বংস করতে হবে, পুড়িয়ে ফেলতে হবে। পরদিন সকালে আমি ফরিদের বাড়িতে গেলাম। লক্ষ্য করলাম সে এখন একদম সুস্থ। তার মেয়েও হাসছে। আমি তাদের তাবিজ পরা পানি দিলাম এবং ফরিদ আমার হাত ধরে বলল, হুজুর, আমার ভাই
সে কি শান্তি পেয়েছে? আমি হাসলাম। তোমার ভাই তার কর্তব্য পালন করছে। সে শুধু তোমাদের না, এই পুরো গ্রামকে বাঁচিয়েছে। আর তোমাদের কেস সলভ করতে যে আমার এমন ভয়াবহ সব টুইস্টের মধ্যে পড়েছি, এমন ভয়ঙ্কর সব রহস্যের ভিতরে আমি গিয়েছি যা আমি আর আমার বন্ধু জিন ছাড়া কেউ জানে না। তুমি জানো না কত বড় এক অভিশাপ ছিল ওই গ্রামের উপরে। এই ফ্রিদ তো শুধুমাত্র একটা দেখাওয়া ছিল। এর ভিতরে ছিল মারিদের আগেও ছিল আরেকি ফ্রিদ, এবং তারপরে আগেও ছিল জাফর। অনেক বড় ইতিহাস, যা পড়লে তুমি শেষ করতে পারবা না, বুঝতে পারবা না। ফরিদ যেন হতভম্ব দৃষ্টি থেকে আমার দিকে তাকিয়ে থাকলো। সে যেন কিছুই বুঝতে পারছে না আমার কথা। আমি বললাম, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে ফরিদ। তুমি আমার দেয়া এই পানি পড়াটা 40 দিন খাবে, কেমন? ইনশাআল্লাহ তোমাকে আর কিছুই সমস্যা করতে পারবে না। এরপর আমি আর দেরি করলাম না। গ্রাম থেকে বেরিয়ে আসার সময় আমি আর সুলাইমান বট গাছের নিচে দাঁড়ালাম। আমি তাবিজটা মাটিতে রেখে আগুন চালালাম। তাবিজটা পুরো ছাই হয়ে গেল, কিন্তু যখন ছাইগুলো মাথার সাথে বেড়ে গেল, আমি শুনলাম একটা ফিস কণ্ঠ। সে বলল, আমি ফিরবো ওসমান, আমি ফিরবো। আমি চমকে সুলাইমানের দিকে তাকালাম। সে বলল, হুজুর ভয় পেও না, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পাশে আছি, সব সময় থাকবো। আমি হাসলাম। আমি বললাম, তাহলে আমরাও প্রস্তুত থাকবো সুলাইমান। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে আমি পেছনে তাকালাম। বট গাছটা নিশ্চুপ হয়ে আছে, কিন্তু তার পাতার মধ্যে যেন কিছু লুকিয়ে দূর থেকে কিছুটা আমাকে দেখছে। আমি জানতাম এই যুদ্ধ হয়তো বা কোনোদিন শেষ হবে না, অথবা যা দেখেছি তা মনের ভুল। আমি আর দেরি করলাম না, আমি আবার গ্রামে ফিরে এলাম। তো দাদু ভাই, এই ছিল আজকের ঘটনা। এখন বাড়ি যাও, ঘুমিয়ে পড়ো, কাল আরেক ঘটনা শোনাবো, কেমন? ওটা সুলাইমান জিনে আরো ভয়ঙ্কর ঘটনা হবে। যা ঘুমা। তো প্রাণপ্রিয় জেফরি ভাই, কেমন লাগলো আজকে আমার এই সুলাইমান জিন এবং ওসমান হুজুরের ঘটনা? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদের নতুন ঘটনা লিখতে আনন্দ দান করে। প্লিজ কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আমি আরো অনেক ঘটনা আপনাকে পাঠাবো। আসসালামু আলাইকুম জেফরি ভাই, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশকে। এভাবেই দারুণ সব ঘটনা আবারও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, অ্যান্ড thank you very much. Thank you very, very much. What a beautiful story. And সত্যি মনে হচ্ছে আমরা মনে হয় দারুণ একটা ঘটনা মনে পেয়ে গেলাম অনেকদিন পর, সুলাইমান জিনের ঘটনা। অ্যান্ড নতুন করে আবারও সুলাইমান জিন কিন্তু রিভাইভ হলো, তার মানে এই ঘটনার মধ্য দিয়ে বলতে হবে খুবই অসাধারণ এক ঘটনা ছিল। অ্যান্ড সত্যি যেন চোখের সামনে ঘটনা ঘটছিল। সবচেয়ে মজা পেয়েছি, একটা ঘটনার ভিতরে এত টুইস্ট থাকতে পারে। ও মাই গড, দিস ইজ কাইন্ড অফ অ্যামেজিং থিং ম্যান। আসলে বুঝতে পারবো না হোয়াট ইজ বিউটি। দিস ইজ হোয়াট ইউ কল দ্য বিউটি অফ দ্য শট। ওয়াও, লিটারেলি ওয়াও স্টোরি ছিল। অ্যান্ড আই বিলিভ আপনাদের সবার কাছে ভালো লেগেছে। অ্যান্ড আপনাদের কাছে ভালো লাগলে এই কষ্টটা সার্থক হয়েই যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সত্যি আমি অনেকদিন ধরে আমাদের সুলাইমান জিনের স্টোরি খুব ওয়েট করছিলাম, কবে শোনাবো। ফাইনালি কিন্তু আজকে পেয়ে গেলাম অ্যান্ড শুনিয়ে ফেললাম আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ইনশাল্লাহ দারুণ কিছু হয়ে যাবে। এভাবেই অনেক সুন্দর সুন্দর ঘটনা কিন্তু আমরা শুরু করতে পারবো বা আপনাদেরকে শোনাতে পারবো। অ্যান্ড এভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে। সো ভৌতিক ধরনের আজকের আয়োজন কেমন হলো কমেন্টে কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাই। এবং আমি চাই যে আপনাদের দারুণ সব ঘটনা কিন্তু আপনাদেরকে এভাবেই পাঠাতে চাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ রাকিব ভাই ফর ইউর বিউটিফুল স্টোরি, অ্যান্ড থ্যাংক ইউ।
এতটুকু বলার ছিল, আর তেমন কিছু বলার নেই। সো আমি চলে যাব। যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো, আপনারাও যদি চান আপনারা ঘটনা পাঠাবেন অন ভৌতিক দুনিয়া। ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর একটা ওয়ে আছে, উইচ ইজ ইমেল। ইমেল আইডিটা হচ্ছে bhautikdunia@gmail.com, bhoutikdunia@gmail.com। দিস ইজ বেসিক্যালি ইট। অবশ্যই ঘটনাটি আগে কোথাও প্রচার হয়েছে এমন কোনো ঘটনা দয়া করে পাঠাবেন না। ইউনিক ঘটনা পাঠানোর চেষ্টা করবেন, তাহলে চলবে। আমি আর দেরি করবো না, এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।